প্রিয় দর্শক, ঐক্য.com.bd সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম রতন। কেমন আছেন? ভালো আছি। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আমি আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলোর শিরোনাম, সীতাকুণ্ডে ভয়াবহ বিস্ফোরণ, নিহত 6। সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি আওয়ামী লীগের, বিএনপি বলছে আর তামাশা নয়। আইপিএম নিয়ে অবস্থান, ভূ রাজনীতিতে কারো পক্ষ নয়, মনোযোগ অর্থনীতিতে। সমকালের শিরোনাম, আবারও রক্তাক্ত সীতাকুণ্ড, চট্টগ্রাম মেডিকেলের স্বজনদের আহাজারি, ঢাবিতে একাডেমিক ও আবাসিক ভবন নির্মাণ, 3 দফা মেয়াদ বাড়িয়েও কাজ নিয়ে শঙ্কা। এবার বদরুন্নেসায় ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ। কালের কণ্ঠের শিরোনাম, সীতাকুণ্ডে আবার বিস্ফোরণ, নিহত 6। তিস্তা থেকে আরও পানি সরানোর প্রয়োজন পশ্চিমবঙ্গের, আয়োজন পশ্চিমবঙ্গের। পঞ্চগড়ে হামলা সংঘর্ষ, নেপথ্যের শক্তিকে খুঁজছে পুলিশ। ইত্তেফাকের শিরোনাম, সীতাকুণ্ডে অক্সিজেন প্লান্টে বিস্ফোরণ, 6 জন নিহত, শোডাউনে সরগরম রাজপথ। আমাদের সময়ের শিরোনাম, বিস্ফোরণে কাঁপল আধা কিলোমিটার, নিহত 6। আওয়ামী লীগের নির্বাচনের ছক, বিএনপির গতিবিধি দেখে। মানব জমিনের শিরোনাম, জমজমাট অনলাইন জুয়া, উঠছে কোটি কোটি টাকা, তিস্তা থেকে আরও পানি প্রত্যাহারের পরিকল্পনা। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, ফের ভয়াবহ বিস্ফোরণ চট্টগ্রামে, পাল্টাপাল্টি শোডাউনে উত্তপ্ত রাজপথ। কালবেলা শিরোনাম, কর্পোরেট খপ্পরে ব্রয়লার মুরগি, হঠাৎ বিকট শব্দে কেঁপে উঠল কদম রসুল। সময়ের আলো শিরোনাম, সীতাকুণ্ডে ফের বিস্ফোরণ। রতন, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আজকে যে সংবাদ শিরোনামটি আলোচনা করতে হবে খুবই দুঃখজনক। নিমতলির ঘটনা এবং একই সাথে সীতাকুণ্ডে 1 বছর আগে 4 জুন গত বছর একই ধরনের ঘটনা ঘটলো, এবং এবার এই যে ঘটনা ঘটে যায়, তদন্ত কমিটি হয়, তারপরে কিছু হয় না, আবার ঘটনা ঘটে। নিমতলি তো এই একই উপসর্গ ছিল। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক কি, শামসুল ইসলাম এই দুর্ঘটনা থেকে প্রায় 1 কিলোমিটার দূরে একটি লাকড়ির দোকানে বসে গল্প করছিলেন। তার মাথায় এসে একটি লোহার টুকরা এবং তিনি মারা গেলেন। এই যে দায়িত্ব, এই যে অব্যবস্থা, কার দায়িত্ব? ধন্যবাদ রেজানুর ভাই। আসলে দুর্ভাগ্য আমাদের এইগুলি আলোচনা করতেও এমনটাই খারাপ লাগে যে দায় কার, যে প্রসঙ্গটা আপনি উঠালেন। ঠিক যেখানে ঘটনাটা ঘটেছে কদম রসুলে, সেখান থেকে আধা কিলোমিটার দূরেই গত বছরের 4 জুনে সেখানে একটা কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে 51 জনের মৃত্যু হয়। সেখানে ফায়ার সার্ভিস থেকে শুরু করে, স্থানীয় প্রশাসন থেকে শুরু করে একাধিক, ঘটনার পরে একাধিক তদন্ত কমিটি করে দেখা গেলো যে আসলে এটার মধ্যে অনেক কিছুই লাইসেন্স ছিল না, অনেক কিছু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। এবং এখানেও রাতেই তদন্ত কমিটি হয়েছে, দেখা যাবে এটারও এই ব্যবস্থা নাই, নিরাপত্তা ব্যবস্থা নাই, ফায়ার সার্ভিসের এটা নেই সেটা নাই। আমরা মৃত্যুর পরে আমাদের জীবন দিয়েও, যে আপনি যেটা বললেন যে 1 কিলোমিটার দূরে বসেছিল লাকড়ির দোকানে, তার মাথায় একটা ইটের টুকরা, লোহা আঘাতে তিনি মারা গেলেন। মারা যাওয়ার পরে আমাদের বোধ হয় যে এখানে ছিল না। তার আগে আপনারা যারা নিয়মিত পরিদর্শন করার কথা, আপনি যেটা উল্লেখ করছেন যে প্রত্যেকটা প্রতিষ্ঠানের, মানে কোথায় অন্যায় হচ্ছে বা কি হচ্ছে, এই ধরনের প্রতিষ্ঠানের দেখভাল করার কর্তৃপক্ষ আছে, একাধিক কর্তৃপক্ষ। মানে আপনি যেটা একটু আগে বললেন, 1 বছর আগে যদি 61 মানুষের মৃত্যুর পরেও আমরা সচেতন হতে পারলাম না। পাশাপাশি একটা অক্সিজেন প্ল্যান্টের মতো একটা ইম্পর্টেন্ট, আমরা জানি যে আমরা সিএনজির পিছনে, সিএনজি যে সিলিন্ডার থাকে সেটা নিয়ে আমরা কত দুশ্চিন্তাগ্রস্ত থাকি। এখানে অক্সিজেন সিলিন্ডার ভরা হচ্ছে, সেটা সঠিকভাবে যারা করছে তাদের সেই নিরাপত্তা আছে কিনা, সঠিকভাবে সেই সিলিন্ডারে ভরা হচ্ছে কিনা, তার জন্য সেই নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত আছে কিনা, এবং টেকনিক্যাল যে ম্যানেজগুলো থাকার কথা। এখন দেখা গেল যে কর্তৃপক্ষ যারা ঘটনার পর থেকে রাতে 1টা পর্যন্ত কর্তৃপক্ষ স্থানীয় ওই ঘটনাস্থলে ছিল না, যারা মালিক কর্তৃপক্ষ, তাদের কাউকে খুঁজে পাওয়া যায় নাই। স্থানীয় প্রশাসন, ডিসি সাহেব, এসপি সাহেব, পুলিশ এবং স্থানীয় সেনাবাহিনী এসে উদ্ধার খোঁজ করে এবং তাদেরকে হসপিটালে নিয়েছে। যারা মারা গেছে তাদের লাশ এক জায়গায় হসপিটালে জড়ো করেছে। কিন্তু মালিক যারা,
তাদের কাউকে রাতে একটা পর্যন্ত খুঁজে পাওয়া যায়। 1 বছর আগে কিন্তু একই ঠিক ঘটনা সেম ঘটেছে। ঘটনা, সেই বললাম যে 1 বছর আগের ঘটনাটা তাই। কিন্তু এখন যদি আমি বলতে চাই যে মালিকের কি শাস্তিটা হয়েছে, যাদের প্রাণ গেল, যারা আহত হলো, যারা সারা জীবনের জন্য পঙ্গু হলো, জীবনের বিনিময়ে ওই মালিককে যারা সারা জীবন মানে তার ব্যবসা যুগে এসছেন, তাদের মৃত্যুর পরে মালিকের কি শাস্তি হয়েছে বা এইখানে মালিকের কি শাস্তি হবে আমরা জানি না। সুতরাং আমার প্রশ্ন একেবারে কংক্রিট প্রশ্ন যে একাধিক সংগঠন যারা তাদের দায়িত্ব অবহেলা করেছে, প্রথম তাদের ধরতে হবে যে তাদের এই সঠিকভাবে ইন্সপেকশন করে নাই কেন, কার দায়িত্ব ছিল, এবং মালিক কর্তৃপক্ষের কি এই মিজান নেওয়ার কথা ছিল নিরাপত্তাজনিত, সেটা নেয়নি কেন, মালিককে দায়ী করতে হবে। না একই সাথে বোধহয় এই আলোচনাটাও খুব জরুরি যে গত বছরে যে ঘটনাটা ঘটলো তার দায়িত্ব নিয়ে যে কমিটিগুলো হলো তারা কি দায়িত্ব তারা কি, এবং সেই কমিটির সুপারিশ কতটুকু বাস্তবায়ন আমরা করতে পারলাম। একই সাথে এই যে গতকালের দুর্ঘটনায় একেবারে পাশাপাশি 3টি কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 70টি বাড়ি অলরেডি নড়বড়ে হয়ে গেছে এবং একেবারে এই যে সবকিছু মিলে এই যে আমি ক্ষতিগ্রস্ত হলাম, তো এটার তো দায় আমার না। নিশ্চয়ই না, আমার কি হবে? হ্যাঁ সেটি বললাম যে আমি 1 কিলোমিটার দূরে আমার বাড়ির জানলা ভেঙে গেল, আমার বাড়ির একটা মানুষ মারা গেল, অথবা পথচারী রাস্তা দিয়ে হাঁটছিলেন, আমরা নিমতলি থেকে দেখলাম রাস্তা দিয়ে পথচারী হেঁটে যাচ্ছিল, রিক্সা দিয়ে হেঁটে যাচ্ছিল, তার মৃত্যু হয়েছে। তো এই দায়িত্ব কাউকে নিতে হবে। তো সেই এই দায় নেওয়ার ব্যাপারটা যতক্ষণ পর্যন্ত চিহ্নিত করা না যাবে এবং ওই লোককে শাস্তির আওতায় না আনা যাবে, ততক্ষণ পর্যন্ত এই ধরনের অ্যাক্সিডেন্ট আমি যে কোনো সময় এই দুর্ঘটনার বলি হতে পারে, শিকার হতে পারে। এটা স্বাভাবিক ব্যাপার। আপনি যেটা বললেন যে ঘটনা ঘটলে যদি কোনো বিচার না হয় তাহলে যারা এটা ঘটাবেন তারা তো মনে করেন না কিছু হবে না, কিছু হবে না, কোনো রকম ভাবে দায় সারা ভাবে কোনোভাবে ম্যানেজ করে আমি এবং হচ্ছে আপনি দেখেন নিমতলি থেকে শুরু করে সীতাকুণ্ডের আগের ঘটনা থেকে শুরু করে বা যে সাভারের ঘটনা থেকে শুরু করে কোন ঘটনাটা মালিক কর্তৃপক্ষের কি বিচারটা হয়েছে, অথবা যাদের এই বিস্ফোরক অধিদপ্তর থেকে শুরু করে ফায়ার সার্ভিস থেকে শুরু করে যাদেরকে নিয়মিতভাবে এই ধরনের কারখানা পরিদর্শন করে রিপোর্ট দেওয়ার কথা, তাদের কি বিচারটা হয়েছে আমরা কি জানি? দুর্ভাগ্যজনক হলো সত্য যে গত আগামী 3-4 দিন হয়তো এটা নিয়ে বেশ নাড়াচাড়া হবে, প্রচার মাধ্যমে নাড়াচাড়া হবে, তারপর নতুন খবর আসবে, ওইটার মধ্যে আমাদের নিউজের একটা খোরাক জুটলো, আমরা ভালো করে ছাপবো, আবার আপনাদের নতুন খবর আসবে, ওই খবরে চাপা পড়ে যাবে। কিন্তু যে মানুষের যে মৃত্যু ঘটলো, এই যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হবে, এই যে 6টি পরিবার, চোখের কান্নাকে, এবং একই সাথে আরো বেশ কয়েকজন 20-30 জন আছে বার্ন ইউনিটে, এবং ঢাকাতেও পাঠানো হয়েছে রাতেই কয়েকজনকে, তাদের কয়েকজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। এই যে নিরীহ মানুষজন ক্ষতিগ্রস্ত হবে, এর দায় কে নেবে সেটাই বড় প্রশ্ন। আমরা একটু এত কিছুর পরে আলোচনা করতে হয় নির্বাচন নিয়ে। এই আজকের পত্রপত্রিকার শিরোনাম আছে যে 2 দলই সরগরম, এবং প্রথম আলো শিরোনামটা যদি পড়ে শোনাই, সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি আওয়ামী লীগের এবং বিএনপি বলছে আর তামাশা নয়। দেখুন, অনেকদিন যাবতীয় পাল্টাপাল্টি 2টা কর্মসূচি চলছে। একটা বিএনপির কর্মসূচি ছিল একসময় বিক্ষোভ মিছিল, একসময় সমাবেশ, তারপরে শুরু হয়েছে গত 2 মাস যাবৎ পদযাত্রা, এবং আওয়ামী লীগ সেই প্রথম থেকেই পদযাত্রার পাল্টা কর্মসূচি হিসাবে তারা বলতেছে শান্তি সমাবেশ, এবং আওয়ামী লীগ ঘোষণা করেছে আগামী নির্বাচন পর্যন্ত তাদের শান্তি সমাবেশ চলবে, এবং বিএনপি বলছে তাদের এই আন্দোলন চলবে। বিএনপির 2টো দাবি, একটি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তার নির্বাচনে যাবে না, আওয়ামী লীগ বলছে তত্ত্বাবধায়ক সরকারের কোনো সুযোগ নেই, বিকজ সংবিধান থেকে সেটা উঠে গেছে, সুতরাং সাধারণভাবে নির্বাচন আসতে হবে। এই ধরনের যদি কাট টু কাট আমি আমার অবস্থান থেকে নড়ব না, আর আপনিও সেই তত্ত্বাবধায়ক সরকারের জন্য আবার সংবিধান সংশোধন করার কোনো সুযোগ নাই, এই অবস্থা থাকলে দেশের মানুষের মধ্যে আবার একটি আতঙ্ক, আবার যে বাংলাদেশটা অনেক দিন যাবত একটা স্থিতিশীল অবস্থা, আমরা এই করোনা গেল, এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধের মধ্যেও তুলনামূলকভাবে এশিয়ার অঞ্চল, দক্ষিণ এশিয়া অঞ্চলে বাংলাদেশ এখনও স্টেবল কান্ট্রি হিসেবে, এই গতকালকেও কাতারে গেছেন মাননীয় প্রধানমন্ত্রী, সেখানে জাতিসংঘের মহাসচিব প্রধানমন্ত্রীকে স্পেশালি থ্যাঙ্কস দিয়েছেন যে করোনা এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধের মধ্যেও বাংলাদেশের আর্থসামাজিক অবস্থাটা মোটামুটি স্টেবল। তো এই স্টেবলটা যদি এই রাজনৈতিক পরস্পরের দামাদলের কারণে যদি অস্থিতিশীল হয়ে যায়, আমাদের সবচেয়ে বড় ইউরোপে এখন আমরা পৃথিবীর মধ্যে দ্বিতীয়, চীনের পরে আমরা তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় শীর্ষ দেশ, ইউরোপে আমাদের প্রথম বাংলাদেশের অবস্থান তৈরি পোশাক রপ্তানিতে। এই কারখানাগুলো, এই শিল্প কারখানা যার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি বেঁচে আছে, সেই কারখানাগুলো যদি বন্ধ হয়ে যায় এই রাজনৈতিক ডামাডোলের কারণে তার দায়িত্ব কে নেবে? সুতরাং আমার প্রশ্ন থাকবে, রাজনীতির জায়গায় সাধারণ মানুষকে যেন কোনো ক্ষতিগ্রস্ত করা না হয়, রাজনীতি উত্তাপের নামে ভাঙচুর, সন্ত্রাস, কাণ্ড ঘটনা যেন না হয়, সাধারণ মানুষের জীবন যেন না যায়। আপনি আপনার রাজনীতি করুন, আপনার দাবি বলুন, সরকারের অবস্থান থাকুন, এবং
রাজনীতি সবসময় আলোচনার টেবিলের মধ্যে সমঝোতা হবে। আপনি দাবি করে নিয়ে রাস্তায় ভাঙচুর করলেই সরকার সে মেনে নেবে, অথবা সরকার পুলিশ দিয়ে আপনাকে পাঠালেই আপনি সেটা বাদ দিবেন তা না। সুতরাং একটা সমঝোতা হোক। মানুষ রাজনীতি কার জন্য? আমার জন্য। আমার জীবন যদি নিরাপত্তা না থাকে তাহলে আপনার কার জন্য রাজনীতি করবেন? আপনার সেই রাজনীতি দিয়ে আমি কি করব? আমি কি করব? সেই রাজনীতি আমাকে কতটুকু টানবে? অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু তিস্তার পানি নিয়ে একটু কথা বলতে চাই। আজকের পত্রপত্রিকায় বেশ নিউজ আছে, খুব উদ্বেগজনক। এই যে তিস্তা যদি বিশেষ করে উত্তরাঞ্চলের যে মরু অঞ্চল হয়ে যায় একদম তিস্তার কারণে, সেটা যারা ভুক্তভোগী তারাই কিন্তু জানেন যে তিস্তা কি পরিমাণ ওই অঞ্চলের মানুষজনদের জন্য একটা মানে কি বলবো এক আশঙ্কার কারণ হয়ে দাঁড়াচ্ছে। ঠিক সেই সময় আমরা যখন তিস্তার পানি বন্টন নিয়ে চুক্তির অপেক্ষায় থাকি যে একটা সমঝোতা ঘটবে, সেক্ষেত্রে আপনার থেকে পানি এলো, আপনি পানি ধরে রাখবার জন্য আমার সাথে কোনো চুক্তির আলোচনা না করেই এই যে 32 কিলোমিটার এবং 15 কিলোমিটার দৈর্ঘ্যের দুইটি খাল খনন করা হচ্ছে পশ্চিমবঙ্গে। তাহলে আপনি কি বলতে চাইছেন যে আপনি আমার সাথে কি সমঝোতা? না, আসলে খুবই দুঃখজনক যে তিস্তা নিয়ে আমরা গত কয়েক বছর যাবতীয় আলোচনা করছিলাম। প্রধানমন্ত্রী দিল্লি গেলেন, দিল্লির প্রধানমন্ত্রী ঢাকায় এলেন, সব জায়গায় আলোচনার মুখ্য বিষয় ছিল তিস্তা চুক্তি। এবং দিল্লি আমাদেরকে ঘোষণা করলেন যে দিল্লি সরকার রাজি আছে। পশ্চিমবাংলা সেই অনুষ্ঠানে অনুপস্থিত থাকার কারণে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এবং তার বাগড়া দেওয়ার কারণে তিস্তা হয়নি। এটা আমরা দিন শুনে আসছিলাম। এবং এই কথাও এর আগে আমাদের দেশে অ্যাম্বাসেডর ছিলেন এবং এখন পররাষ্ট্র সচিব তিনি শ্রীংলা, তিনি একাধিকবার বলছে যে তিস্তা সময়ের অপেক্ষা, এরপরে সময়ের অপেক্ষা আর কত, আর এই যে সময়টা কি বলে এখন এই সময়ের মধ্যে যে পশ্চিমবাংলা তাদের বাঁচার জন্য, এটা আমি তাদেরকে দোষারোপ করবো না, তাদের বাঁচার জন্য তারা হয়তো খাল কাটবেন, পানি নেবেন, কিন্তু আমার যে চুক্তি হওয়ার কথা ছিল সেই চুক্তি বাদ দিয়ে এখন আমার যতটুকু পানি আছে সেই পানিটাও যদি খাল কেটে নিয়ে যাওয়া হয় তাহলে আমার যে লোকগুলো এই তিস্তার পানির উপর নির্ভর করে কৃষি এবং তাদের জীবন জীবিকা চলছে তাদের উপায়টা কি? তিস্তার তো চুক্তি হচ্ছেই না, বরং আমার যতটুকু পানি আছে সেই পানিও যদি তারা খাল কেটে নিয়ে যায় তাহলে আমাদের অবস্থাটা কোন দিকে যাচ্ছে সেটা আমি বলবো বাংলাদেশ সরকারকে অবিলম্বে এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া দরকার। এবং ভারতকেও বলবো যে তিস্তা কি তাহলে আমাদের সঙ্গে তিস্তার সামনে মূলা ঝুলিয়ে আমাদেরকে চুক্তি হবে করে তিস্তার পানি আপনারা নিয়ে যাবেন আর আমরা চেয়ে দেখবো, কিছুই করতে পারবো না, এটা তো হতে পারে না। অনেক ধন্যবাদ। আমি জানি না আমাদের এই আলোচনার কতটুকু গুরুত্ব কার কাছে কি হবে, তবে তিস্তা অঞ্চলের বিশেষ করে বাংলাদেশ অংশে যে মানুষজন আছেন তারা মানবেতর জীবনযাপন করেন, বিশেষ করে খরা মৌসুমে প্রচন্ড কষ্টের জীবন যায়। এই বিষয়টি নিশ্চয়ই আন্তর্জাতিক নদী কমিশন আইন অনুযায়ী আমরা সেই সুষ্ঠু সমাধানটা পাবো। আপনার কাছে অনেক ধন্যবাদ। একটি পত্রিকায় শিরোনাম হয়েছে, যদিও এই শিরোনামটি বারবার আমি পড়লাম, যে অনলাইনে জুয়া, এবং এই অনলাইনে জুয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক পরিবার। মানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে ওই যে আগুনে ঝাঁপ দেয় না, পতঙ্গ পুড়ে যায়, তো পতঙ্গ জানে না যে আমি আগুনে পুড়ে যাব, কিন্তু ঝাঁপ দিতেই থাকে। তো এই যে অনলাইনে জুয়ার যে ব্যাপারটা দাঁড়াচ্ছে, এটার জন্য কি মানে কার দায়িত্ব? মানে আমি তো নিজেই ঝাঁপ দিচ্ছি আগুনে। না, আসলে যে দুটো জিনিস। কিছুদিন আগে মানে প্রসঙ্গক্রমে বলি, কিছুদিন আগে দেখলাম আমরা যে আমাদের দেশের কিছু ইয়াং পোলাপান তারা হঠাৎ করে নিখোঁজ, র্যাব খুঁজে টুজে বের করলো তারা নতুন জঙ্গি সংগঠনে যোগদান করেছে এবং তাদেরকে কাউকে ধরেও এনেছে। এটা কিন্তু স্বেচ্ছায় গেছে, কিন্তু তারা কেউ কলেজের ছাত্র, কেউ ইউনিভার্সিটির ছাত্র, কেউ মাদ্রাসার ছাত্র। এই যে জুয়ার ব্যাপারটা বললেন, কারা জুয়া খেলছে? কিন্তু আমি বলবো যে এখন কিন্তু ডিজিটাল হয়ে যাওয়ার কারণে প্রত্যেকটা জিনিসকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা, টেকনোলজি, প্রযুক্তি কিন্তু সরকারের কাছে আছে। এই অনলাইন জুয়া কেন বন্ধ করা যাচ্ছে না? যদি সরকার ইতিমধ্যেই ব্লু ফিল্ম এবং নীল যে চ্যানেলগুলোর মাধ্যমে গ্লোবাল যে জিনিসগুলো আমাদের দেশের অনলাইনে মোবাইলে যেগুলো আগে দেখা যেত, সেটা যদি বিটিআরসি বন্ধ করে দিতে পারে, সেটা যদি রোধ করার সেটাও কি আসলে বন্ধ হয়েছে? মানে কিছুটা বন্ধ হয়েছে। আগে যেমন খুললেই আপনি হয়তো দেখতে পারতেন, সেটা এতটা সহজ নেই। তাহলে আপনি যে প্রসঙ্গটা তুললেন সেই প্রসঙ্গটা খুব আলোচনার দাবি রাখে। এই যে ডিভাইসটি যদি আপনি খোলা রেখে আপনি যদি সামাজিক যোগাযোগ বিষয়ে অনলাইনে যদি আপনি যান, তাহলে একের পর এক যে ধরনের মানে জিনিসপত্র বা যে ধরনের দৃশ্যাবলী আসতে থাকে, তো সেইটা যদি আসলে নিয়ন্ত্রণ করা না যায় তাহলে কিন্তু আমাদের তরুণ প্রজন্মকে আপনি যতই বলেন তুই ভালো হ, মুখে লাভ নাই, তাকে ভালো করা সম্ভব। আমার সামনে যদি এই পানি থাকে এবং সে পানিটা যদি খারাপ পানি হয়, আপনি যদি বলেন দূর থেকে যে ওই পানি খেয়েও না, আর আমার যদি সেই লোভ হয়, আপনি কতবার আমাকে বিরত রাখতে পারবেন? সুতরাং ভালো হওয়ার কোনো সুযোগ নেই যতক্ষণ পর্যন্ত আমি এই জায়গাটাকে নিয়ন্ত্রণের কথা বলছেন সরকার বিভিন্ন জায়গায় যে আমরা নিয়ন্ত্রণ করেছে, তারা তো নিজেদের নিজস্ব প্রযুক্তি ব্যবহার করছে। অস্ট্রেলিয়া ব্যবহার করছে। অস্ট্রেলিয়াতে 18 বছর পর্যন্ত অনলাইনে কোনো কিছুই ডিভাইস নাই,
দেখা যাচ্ছে না। রাশিয়াও একই অবস্থা, সোশ্যালিস্ট ব্লকগুলো স্ট্রিক্টলি এই অনলাইনের ডিভাইসগুলোকে তারা নিয়ন্ত্রণ করতেছে। আমরা পারছি না এখন। আমরা কি এত উদার গণতন্ত্রী হয়ে গেলাম যে আমাদের সব কিছু গ্লোবাল ওপেন করে দিতে হবে? কেন? আমাদের ওই জায়গায় নিয়ন্ত্রণ আছে, সেই জায়গায় নিয়ন্ত্রণ আছে, এই জায়গায় নিয়ন্ত্রণ নাই। তাহলে কি আমরা টেকনোলজিক্যালি ফেল করছি? বড় বড় কথা বলে লাভ নেই। জাতির ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য অনতিবিলম্বে এই ধরনের খারাপ জিনিস যেগুলো অনলাইনে দেদে আসছে, আমাদের চলে আসতেছে, সেটাকে প্রোটেক্ট করতে হবে। একটা সচেতনতা বা একটা উদ্যোগ তো খুবই জরুরি, যে আমরা চেষ্টা করি যাতে এই উপসর্গগুলো থেকে আমাদের তরুণদেরকে বা আমাদের যারা আছে তাদের রক্ষা করতে পারি। এতদিন শুনতাম নানা ধরনের সিন্ডিকেটের নাম, মুরগি সিন্ডিকেট এখন বেরিয়ে গেছে এবং ব্রয়লার মুরগি, গতকাল আমি শিরোনাম পড়েছি মুরগি সিন্ডিকেট, সেখানে দেখলাম যে ব্রয়লার মুরগি নিয়ে নানা ধরনের কথাবার্তা হচ্ছে, ডিম নিয়ে কথাবার্তা হচ্ছে। তাহলে শেষ পর্যন্ত মুরগি সিন্ডিকেট হ্যাঁ হবে, কারণ হলো যে পৃথিবীর সব দেশে এই সামনে রমজান আসছে, পৃথিবীর মুসলিম কান্ট্রিগুলো, যে কাতারের নিউজে দেখলাম যে রমজান উপলক্ষে কাতারের সমস্ত দ্রব্যমূল্য কমানোর জন্য তারা আপনি যে আলোচনাটা করলেন এটা তো অনেক মধুর আলোচনা। পৃথিবীর দেশে দেশে উৎসব উপলক্ষে দাম কমিয়ে দেওয়া, সেটাই বললাম যে এই রোজাকে কেন্দ্র করে দাম কমানোর যেখানে উদ্যোগ নিয়েছে, আমরা সেখানে সিন্ডিকেটের উদ্যোগ নিয়েছি। দেখুন সিন্ডিকেটটা খুব দুর্ভাগ্যজনক। কারা সিন্ডিকেটের মালিক? যারা বড় বড় ব্রয়লার কোম্পানি এবং মুরগি ডিম যারা সাপ্লাই করে, এই ধরনের বড় বড় ব্যবসায়ী, নাম বলতে চাই না, নাম সবাই জানে, তারা হলো এটার মালিক। তারা কি করে? আমি বড় একটা ব্রয়লার কোম্পানির মালিক, আমি 1000 ছোট ছোট মুরগি উৎপাদনকারী যারা মুরগি তাদেরকে আমি আমার কমান্ড এরিয়ার মধ্যে নিয়ে আসলাম যে তোমার সমস্ত ডিম তোমার ছোট আমি নেব। ওরা কিন্তু আমার আন্ডারে চলে আসলো, যার ফলে ও যদি ইচ্ছা করে যে আমি ডিম 10 টাকা বেচবো, ও কিন্তু বিক্রি করতে পারছে না, কারণ ওর ডিম কিন্তু আমি নিয়ে নিচ্ছি। 4 কোটি ডিম উৎপাদন হয় বাংলাদেশে, এই সিন্ডিকেটের আন্ডারেই প্রায় 2.5 কোটি ডিম চলে গেছে। যার ফলে এই সিন্ডিকেট যা বলবে ডিমের দাম, মানে আমার যদি আজকে মনে হয় যে আমি ডিমের হালি 50 টাকা বলবো, তাহলে ওই সিন্ডিকেট যা বলবে তাই হবে। এবং মুরগিও তাই সেম। তারা বলছে যে তারা উপলক্ষটা নিয়েছে যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে গম এবং ভুট্টা আসতে পারতেছে না, এই ফিডিং এর দাম বেড়ে গেছে বিধায় আমরা শুধু কি এই খাবারের দাম বেড়ে যাওয়ার কারণে 160 টাকার বা 180 টাকার মুরগি আজকে 210 টাকা 250 টাকা হয়ে যাবে? কেন হবে? কেন আপনার এই 80 টাকার 90 টাকার ডজনের ডিম আজকে 150 টাকা 140 টাকা 130 টাকা বিক্রি হবে? কেন? ডিউ টু এই সিন্ডিকেট। এই সিন্ডিকেটগুলো সাধারণ যারা উৎপাদক, ছোট ছোট মুরগি পালে যারা, তাদেরকে এমনভাবে তাদের কমান্ডের মধ্যে নিয়ে আসছে, জিম্মি করে রাখছে যে তাদের আর কোনো ভয়েস নাই, তাদের কোনো ফ্রিডম নাই যে আমার মুরগি আমি বিক্রি করব, তোমার মুরগি তো আমি কিনে নিয়েছি। সুতরাং এই সিন্ডিকেটকে আমরা যারা, মাননীয় বাণিজ্য মন্ত্রী নিজে একজন ব্যবসায়ী, তিনি সিন্ডিকেট সম্পর্কে আমার চেয়ে অনেক ভালো অভিজ্ঞ এবং জানেন, এবং কতটুকু কি করবেন সেটাও ভালো জানেন। তার প্রতি অনুরোধ যে অনতিবিলম্বে এই সিন্ডিকেট ভাঙেন। সিন্ডিকেট ভাঙিয়ে যেমন মাঝখানে একটা কথা বলে শেষ করছি, একটি আমদানিকারক প্রতিষ্ঠান প্রস্তাব দিয়েছিল সরকারকে যে ভারত থেকে যদি আমরা ডিম আনি তাহলে বাংলাদেশের ডিমের ডজন পড়বে 80 টাকা। সেটা কার্যকর হয়। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেষে যে আলোচনাটি করলাম একেবারে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। রমজান মাস, পবিত্র রমজান মাস আসন্ন। পৃথিবীর দেশে দেশে উৎসব পার্বণে জিনিসপত্রের দাম কমে, আর আমাদের দেশে উৎসব পার্বণে জিনিসপত্রের দাম বাড়ে কেন? আমরা কি পারি না? কমাতে পারি না? পারি, ইচ্ছে করলেই পারি। এই যে সিন্ডিকেটের কথা বলা হলো, সিন্ডিকেট কারা? এই প্রশ্নটি রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফিজ।